ভারত স্থলবন্দরগুলো দিয়ে পণ্য পাঠানো বন্ধ রেখেছে বাংলাদেশ থেকে, অথচ বাংলাদেশ আমদানি বাড়িয়েই চলেছে আর মুখে বড় বড় কথা বলছে, হুঙ্কার ছাড়ছে ফেসবুকে। ভারত সরকার থোড়াই কেয়ার করছে। তারা শেখ হাসিনাকে যেমন সংবাদ সম্মেলন করতে দিচ্ছেন, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সাথে সাক্ষাৎকার দিতে দিচ্ছে, তেমনি দীনেশ ত্রিবেদীর সঙ্গে এখন তারেক রহমানকে জরুরি ভিত্তিতে 10ই আগস্ট দেখা করতে হচ্ছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটা সংবাদ সম্মেলন করতে দেওয়ার পরেই বাংলাদেশের বর্তমান সরকার তারেক রহমান সরকার যে চোখ পাকিয়ে মুখ পাকিয়ে হুঙ্কার দিয়ে ফেসবুকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে একটা প্রেস বিজ্ঞপ্তি ছুড়ে দিয়েছিলেন, তখনই প্রশ্ন করেছিলাম যে ঠিক কূটনৈতিক ভাষায় এরকম আর হবে না, কোনোদিন হবে না, এটাই শেষ কথা, এই সুরে এতটা ক্ষুব্ধ হয়ে কোনো প্রেস বিজ্ঞপ্তি দেওয়াটা ঠিক কূটনৈতিক, রাজনৈতিক কিংবা এক ধরনের প্রাপ্তবয়স্ক আচরণ হলো কিনা। অন্যদিকে প্রশ্ন তুলেছিলাম যে ঠিক কেন তারেক রহমান সরকার এমন একটা হুঙ্কার ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীকে ডেকে না দিয়ে, কিংবা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে সরাসরি চিঠি লিখে, কিংবা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে সরাসরি চিঠি লিখে, কিংবা বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে না জানিয়ে কেন ফেসবুকে এরকম একটা প্রেস বিজ্ঞপ্তি পেশ করলেন। কিন্তু যেদিন সরকার এই হুঙ্কার প্রকাশ করেছে ফেসবুকে, সেদিনই সরকারের আচার আচরণে এবং কর্মকাণ্ডে এখন পরিষ্কার দিল্লিও জানে, ঢাকাও জানে সরকার উপর দিয়ে এসব হুঙ্কার দেবে বটে, কিন্তু অন্যদিকে লেজ গুটিয়ে দিল্লির সঙ্গে নানা রকম দর কষাকষিতে এবং নানা রকম সমর্থন চাইতে এক রকমের কাকুতি মিনতি করবে বলেই সম্ভবত সরকারের দশাটা হয়েছে এই যে স্থানীয় মানুষের কাছে, দেশের মানুষের কাছে, ভোটারদের কাছে, দেশের সমর্থক নেতা কর্মীদের কাছে ইজ্জতটুকু রক্ষা করতে তারা ফেসবুকে হুঙ্কার ছাড়ার পথ বেছে নিয়েছে। মনে করে দেখেন, শেখ হাসিনা সংবাদ সম্মেলন ফেসবুকে একদম চ্যাট জিপিটি লিখে দেওয়া দাঁত ভাঙা ইংরেজিতে যেই স্ট্যাটাসটা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রসব করলো, সেই স্ট্যাটাসটা অনেকটা প্রেসিডেন্ট ট্রাম্পের ওই যে ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টটা, সেটার কথা আমাকে মনে করিয়ে দিয়েছে। যেখানে মনে থাকবে আপনাদের, সেই কত মাস আগে প্রেসিডেন্ট ট্রাম্প বলে দিয়েছিলেন আজই হবে ইরানের সভ্যতার শেষ দিন, আজকেই নাকি আমেরিকা এমন বোমা সব ফাটাবে ইরানের বুকে যে ইরানের সভ্যতা চিরতরে মানব জাতির মধ্য থেকে নিঃশেষ হয়ে যাবে, মানে আর কোনো চিহ্ন খুঁজে পাওয়া যাবে না। এরপরে 6 মাস ধরে এখন ইরান এমন যুদ্ধ করছে যে ট্রাম্পের যুক্তরাষ্ট্রেরই নিঃশেষ হওয়ার অবস্থা হয়েছে। শুধু তাই নয়, অন্তত যে প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষমতার চেয়ারটা একদম নড়বড়ে হয়ে গেছে, তিনি যে মহা বিপদে পড়েছেন, সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের সকল বিশ্লেষক এবং সারা পৃথিবীতেই সংবাদ মাধ্যমগুলো থেকে শুরু করে আকেলমাঞ্চ সকলে লিখছেন। মানে এই যে শেষ করে দেব, আর কোনো সম্পর্ক রাখবো না, এটাই আমার শেষ কথা, এ ধরনের কথা। তাই প্রেসিডেন্ট ট্রাম্পই সামাল দিতে পারেন না, আর বাংলাদেশ যার 3 দিকে ভারতের মতো একটা বিরাট দেশ, তারা কিভাবে সামাল দিতে প্রশ্ন তুলেছিলাম। কারণ ওই চিঠিতে বাংলাদেশ বলল তারা তীব্রভাবে ক্ষুব্ধ যে শেখ হাসিনার মতো একজন জেনোসাইডার, গণহত্যাকারী, পলাতক আসামিকে ভারত সংবাদ সম্মেলন করতে দিয়েছে। শুধু তাই নয়, ভারত এমন অবস্থায় এই সংবাদ সম্মেলন করতে দিয়েছে যখন কিনা ভারতকে আগেই বলে দেওয়া হয়েছিল এই সংবাদ সম্মেলন করলে ভারত বাংলাদেশ সম্পর্কের পরিণতি কোথায় গিয়ে ঠেকতে পারে। প্রশ্ন তুলেছিলাম বাংলাদেশ সরকার কি জানিয়ে দিয়েছে ভারতকে, কোথায় গিয়ে বাংলাদেশ ভারত সম্পর্কটা তাহলে ঠেকতে পারে। এরপর ওই চিঠিতেই বাংলাদেশ সরকার সাফ জানিয়ে দিয়েছিল যে যেরকম শেখ হাসিনা, আওয়ামী লীগ তারা আর কোনোদিন বাংলাদেশের রাজনীতিতে আবারও ঢুকতে পারবে না, মানে ওই যে আবারও কোনোদিন হবে না, একেবারে শেষ কথা বলে দিলাম, এবারেই এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত, এ ধরনের ছেলে মানুষই অবস্থানের কোনো সুযোগ কূটনীতি, রাজনীতি, বিশ্ব, আন্তর্জাতিক যে দর কষাকষি এসবের ভেতরে নাই। কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই যে ফেসবুকে হাততালি পেতে যে বিবৃতি দিল, সেখানে কিন্তু এই কথাটা লিখলো যে না, আওয়ামী লীগ জীবনেও বাংলাদেশে ঢুকতে পারবে না, এবং তারা বলে দিল সবাইকে মনে রাখতে হবে বাংলাদেশ আর কোনোদিন কারো ক্লায়েন্ট স্টেট অনুগত রাষ্ট্র হবে না। আরে ভারত কি আপনাদেরকে চিঠি দিয়ে লিখে বলেছে যে ভারতের অনুগত রাষ্ট্র হতে হবে? অথচ দেখেন তারেক রহমান সরকারের আনুগত্য আর নির্ভরশীলতা কোন পর্যায়ে গিয়ে ঠেকেছে। মানে কেন দীনেশ ত্রিবেদীকে ডেকে পর্যন্ত এই চিঠিটা সরকার ধরিয়ে দিল না, ফেসবুকে হাততালি পাওয়ার জন্য পোস্ট করেই কাজ সারলো। তার প্রমাণ হচ্ছে যেদিন এই চিঠি নিয়ে দিকে দিকে ধন্য রব যে আহা তারেক রহমান সরকার উপযুক্ত জবাব দিয়েছে মোদী সরকারকে, সেদিন কিনা দীনেশ ত্রিবেদীকে ডেকে এনে বাংলাদেশের জ্বালানি মন্ত্রী হাসান মাহমুদ টুকু এবং জ্বালানি প্রতিমন্ত্রী তারা দুজনে মিলে বাংলাদেশে যাতে ভারত আরো জ্বালানি সরবরাহ বৃদ্ধি
বৃদ্ধি করে সেই অনুরোধ করেছে এবং বলেছে ওই যে শেখ হাসিনা বানিয়ে দিয়ে গিয়েছিলেন ভারতের নিজস্ব বিনিয়োগে ভারত থেকে বাংলাদেশের দিনাজপুরের পার্বতীপুরে পর্যন্ত যে ডিজেল সরবরাহের পাইপলাইন, সেই পাইপলাইনে যাতে ভারত আরো বেশি করে করে ডিজেল দেয়। সেই ইরান যুদ্ধ লেগেছে পর থেকে ফেব্রুয়ারি থেকে বাংলাদেশকে জ্বালানি সরবরাহ করে একরকম টিকিয়ে রেখেছে যে দেশ, সে দেশকেই আবার হুমকি দিচ্ছে বাংলাদেশ সরকার। হাসিনাকে সংবাদ সম্মেলন করতে দিলে ভারত বাংলাদেশ সম্পর্কটা কোথায় যাবে সেটা তারা জানে। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলছেন যে ভারতকেই ঠিক করতে হবে বা ভারত সম্পর্কটা কোন দিকে যাবে। আর ওদিকে জ্বালানি মন্ত্রী ডেকে রীতিমতো অনুনয় বিনয় করছেন ভারতের রাষ্ট্রদূতকে দীনেশ ত্রিবেদীকে, যাতে তারা আরো বেশি বেশি করে ডিজেল সরবরাহ করেন। কারণ সেই ফেব্রুয়ারি থেকে ভারত আসলে বাংলাদেশের ডিজেল সরবরাহটা টিকিয়ে রেখেছে। ডিজেল হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেশি কাজে লাগে যে জ্বালানিটি, যেই জ্বালানির সবচেয়ে বেশি চাহিদা সেটি হচ্ছে ডিজেল, এবং প্রায় 45 লাখ টনের মতো ডিজেল লাগে বাংলাদেশে। আর 7-7.5 লাখ টন ডিজেল আমরা পরিশোধনের মাধ্যমে অপরিশোধিত তেল পরিশোধন করে আমরা তৈরি করতে পারি। তাহলে দেখেন পুরোটাই বাকিটা নির্ভরশীলতা। এবং সেই ইরান যুদ্ধের সময় যখন সমুদ্র পথে জ্বালানি আনা প্রায় অসম্ভব হয়ে গেল এবং তারেক রহমান সরকার ইরান সরকারকে পর্যন্ত তুললেন যে খামেনির মৃত্যুর পর শোক না জানিয়ে, যাতে কিনা তারা হরমুজ প্রণালী বাংলাদেশের জন্যও বন্ধ করে দিল। এ পরিস্থিতিতে ভারত ডিজেল সরবরাহ না করলে তখন রীতিমতো সেচ বন্ধ হয় বাংলাদেশে, এবং কৃষকের সেচ বন্ধ হলে তখন বাংলাদেশে একটা খাদ্য সংকট তৈরি হয়। ওই সময় থেকে এখন পর্যন্ত ভারত 45,000 টনের বেশি ডিজেল বাংলাদেশকে সরবরাহ করে গেছে। অথচ সেই ভারতকে বাংলাদেশ চোখ পাকিয়ে বলছে যে বাংলাদেশ আর কোনোদিন কারো ক্লায়েন্ট স্টেট হবে না, অনুগত রাষ্ট্র হবে না। কই, বাংলাদেশকে তো অনুগত রাষ্ট্র হওয়ার আহ্বান জানায় নাই ভারত। 45,000 টন ডিজেল পাঠিয়ে গত কয়েক মাসে ব্যাপক বৈশ্বিক সংকটকালে শুধু কি ডিজেল, দেখেন কাঁচামরিচের দাম উঠেছিল 350 টাকা কেজি। সেই কাঁচামরিচের দাম যে 130-150 টাকা কমে এসেছে, তার কারণ যেদিন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ব্যাপক হুমকি ধামকি দিচ্ছে ভারত সরকারকে, সেদিন কিনা ভোমরা, বেনাপোল সহ বাংলাদেশের সকল স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ ঢুকছে 100 টন ভারত থেকে। যেই ভারতের ওপর চাল, ডাল, তেল, কাঁচামরিচ এই সব বিষয়ে একটা নির্ভরশীলতা, এবং নির্ভরশীলতাটা স্বাভাবিক যেহেতু 3 দিক, এবং ভারত একটা বিরাট দেশ, তাদের উৎপাদনও অনেক অনেক বেশি, এবং যেখানে বাংলাদেশের চাল, ডাল, তেল এ ধরনের নিত্য প্রয়োজনীয় দ্রব্য, কাঁচামরিচ পর্যন্ত বা পেঁয়াজ, এসব নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম এক রকমের আকাশ ছোঁয়া হলে সরকারের ভিত নড়ে যায়। সে সময়ে সরকার এ ধরনের হুমকি কেন প্রতিবেশী রাষ্ট্রকে দেবে, কেন তার সঙ্গে আলোচনা খুলে রাখবে না, সেটা যেমন প্রশ্ন তেমনি প্রশ্ন। তার মানে কি সরকার একদিকে হুমকি ধামকি দিচ্ছে আর দিল্লির সাথে আসলে সম্পর্কটা এমন ভাবে ঠিক রেখেছে বলেই তারেক রহমান সরকারকে মোদী সরকার পাইপলাইন দিয়ে ডিজেল দিয়েই যাচ্ছে। এমনকি সংকটকালে কাঁচামরিচ থেকে এই যে সেনাভারযোগ্য টিয়ার শেল পর্যন্ত গতকালকেও আমদানি হয়ে এসেছে ভারত থেকে। এই যে ভারত থেকে ক্রমাগত আমদানি বাড়ছে আর বাংলাদেশ সরকার খেলছে না ভারতের সাথে আমরা কোনো সম্পর্ক রাখবো না, শেখ হাসিনা যতদিন ভারতে আছেন ততদিন, সেই খেলাটা কিন্তু শুরু করেছিলেন ইউনূস সরকার। ইউনূস সাহেব এই বক্তব্য দেশি বিদেশি মিডিয়ায় দিয়েছিলেন যে ভারতের উপর থেকে নির্ভরশীলতা আমরা কমিয়ে আনবো এবং আমরা ভারতের সঙ্গে বাণিজ্য আমরা কিছুতেই স্বাভাবিক করতে পারি না যতদিন পর্যন্ত শেখ হাসিনাকে ভারত আশ্রয় দেবে। অথচ অন্যদিকে দেখেন মাসের পর মাস ভিসা বন্ধ রেখেছে, ভিসা নতুন করে চালু করেছে বটে, কিন্তু এখনো সেটা পরিমাণে ভীষণ রকমের কম। অন্যদিকে ভারত তার ইচ্ছা মতো পুশিন, যেই কাজটা তারা বহু বছর ধরে করতে চাইছিল, মানে বহু বছর ধরে বিজেপির কথা হচ্ছে বাংলাদেশের লোকেরা অবৈধ অনুপ্রবেশ করে ভারতের কাজ সম্পদ সব নষ্ট করছে ভারতে ঢুকে, এবং তারপর শেখ হাসিনা সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে তখন তারা পুশিন করার সাহস পেত না। এখন মোদী সরকার সেই 2025-এর মে থেকে ইউনূস আমল থেকে যে পুশিন করে যাচ্ছে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিদের নামে, সেই পুশিন তারা অব্যাহত রেখেছে। তারা ট্রান্সশিপমেন্ট সুবিধাটা বন্ধ করেছে, মানে যার মাধ্যমে বাংলাদেশ থেকে স্থলপথে ভারতেের বিমানবন্দর পর্যন্ত যে ভারত থেকে বিমান ধরে ইউরোপ সহ বিভিন্ন দেশে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি করা যেত, সেই পথটা তারা বন্ধ করে রেখেছে। ভারত স্থলবন্দরগুলো দিয়ে পণ্য পাঠানো বন্ধ রেখেছে বাংলাদেশ থেকে। অথচ বাংলাদেশ আগেই চলেছে আর মুখে বড় বড় কথা বলছে, হুঙ্কার ছাড়ছে ফেসবুকে। ভারত সরকার থোড়াই কেয়ার করছে। তারা শেখ হাসিনাকে যেমন সংবাদ সম্মেলন করতে দিচ্ছেন, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সাথে সাক্ষাৎকার দিতে দিচ্ছে, তেমনি দীনেশ ত্রিবেদীর সঙ্গে এখন তারেক রহমানকে জরুরি ভিত্তিতে 10ই আগস্ট দেখা করতে হচ্ছে। কে বলতে পারে এই অবস্থায় তারেক রহমানকে বিমস্টেক সভাপতি হিসেবে তার কাছে যে দাওয়াত পৌঁছেছে, সে দাওয়াতটাই মেনে নিয়ে দ্রুত ভারতেও রওনা হতে হয় কিনা। কারণ শামা ওবায়েদকে যখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং এ জিজ্ঞেস করা হয়েছিল যে এরকম একটা প্রেস বিজ্ঞপ্তি দেওয়ার পর ভারত
বাংলাদেশ সম্পর্কটা কোথায় গিয়ে ঠেকবে, তখনও শামা ওবায়েদ বলেছেন বাংলাদেশ অবশ্যই ব্রিক্স সম্মেলনে অংশগ্রহণ করতে চায়, তবে প্রধানমন্ত্রী সময় করতে পারেন কিনা সে বিষয়টাই এখন দেখা হচ্ছে। এখন দেখা যাক জ্বালানির বিনিময়ে ভারত কি কি আদায় করে নেয়। অন্তত বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের হুমকিতে যে ভারত সরকার টলে যাবে না, কিংবা শেখ হাসিনা বাংলাদেশ সরকারের হাতেও তুলে দেবে না, কিংবা শেখ হাসিনার কথা বলাও বন্ধ করবে না, তা নিশ্চিত। ভারত সরকার এসবে পাত্তা দিচ্ছে না, তাদের মনোযোগ বাংলাদেশে বাণিজ্য বৃদ্ধির।